আমি নান্দালের নদীকে নদী বানাতে চাই, নদী পথ তৈরি করতে চাই, প্রতিটা খাল উদ্ধার করতে চাই। এই নান্দালকে একটা আধুনিক নান্দাল তৈরি করার জন্য আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে। আমি একটা জাতীয় দলের চেয়ারম্যান, 5 জন এমপি যা কাজ না পারবে তা করার ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে। ইনশাল্লাহ নান্দালবাসী আমার সাথে থাকবে। আমি জীবিত যদি থাকি, নান্দালকে আপনার আমার জন্য বাসযোগ্য, আপনার আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তুলব। আপনাদের সকলকে নিয়ে এই নান্দালকে আপনার আমার মতো করে তুলব। আপনাদের আমি ভাইরা বসেন, আমাদের প্রধানমন্ত্রী চলে আসেন, বসেন বসেন। আমাদের প্রধানমন্ত্রী চলে আসে, উনি স্টেজে আসুক, তারপরে আমার ভাইরা অভিনন্দন জানাবে। আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, আপনারাই মনোযোগ দেন। ভাই প্রধানমন্ত্রী 10 বার আনা যাবে। আমার কথাগুলো নির্বাচনের আগে আপনার বেশি প্রয়োজন, আপনারা এদিকে মনোযোগ দেন। যেহেতু উনি এসেছেন, কাছে আসবেন, দেখবেন। আপনাদের আজকে অর্ডার দিতে হবে। বিভিন্ন অঞ্চল থেকে আগত 11 দলীয় নির্বাচনী ঐক্যের দলীয় সমর্থক নেতৃবর্গ, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের বন্ধুগণ, পুলিশের ভাইয়েরা এবং আমার এই মাইকের শব্দ যেসব জায়গায় পৌঁছাচ্ছে সেই জায়গায় অবস্থানকারী মা, বোন এবং ভাইয়েরা, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আগামী বৃহস্পতিবার সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত ইনশাল্লাহ আমরা সকলেই সুস্থতার মাধ্যমে নির্বাচনী ভোট কেন্দ্রে গিয়ে সুস্থভাবে ভোট কর্ম সম্পন্ন করব। মা বোনদেরকে সকলকে নিয়ে আমরা উৎসবের আমেজে নান্দাইলবাসী আগামী দিনের দায়িত্ব যাকে দিব সেই ব্যক্তি নির্বাচন করব। আমি আপনারা দীর্ঘক্ষণ কষ্ট করে বক্তব্য শুনছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। আমি আপনাদের সাথে যে বিষয়টা বলতে চাই, নির্বাচন সামনে আসলে আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য নেতা ঠিক করি। আমি প্রথমেই আপনাদের সঙ্গে একটু ব্যতিক্রম কথা বলতে চাই। আমরা 12 জন এমপি মহোদয় নির্বাচিত করেছি। স্বাধীনতার 54 বছর পার হয়েছে। আমাদের প্রত্যাশা অনুযায়ী ব্রিটিশ আমলের এই নান্দাইল যখন কেন্দুয়া, তারাইল, হোসেনপুর যে অঞ্চলের মানুষ একটা থানা হিসেবে তাদের অঞ্চলকে চিন্তা করতো না, তখন নান্দাইল ছিল এই বৃহত্তর ময়মনসিংহের মধ্যে ঐতিহ্যবাহী এবং সামাজিক অবকাঠামো এবং সাহিত্য সংস্কৃতি সকল দিক থেকে একটা সমৃদ্ধশালী থানা। কিন্তু আমি এই নির্বাচনকে সামনে নিয়ে গত 9টি মাস নান্দাইলের 265টি গ্রাম, পৌরসভার 20টি মহল্লা আমি চেষ্টা করেছি। প্রতিটা মানুষের সাথে দেখা না করতে পারলেও আমি প্রতিটা ঘর দেখেছি। অধিকাংশ মা বোন সহ ভাইদের সাথে সাক্ষাৎ করেছি। আমার কাছে খুবই কষ্টের মনে হয়, আমরা এই 54 বছরে এরকম একটা ঐতিহ্যবাহী থানা আজকের যে করুণ পরিণতি, আজকে এই থানার উন্নয়ন, অগ্রগতি, সামাজিক অবকাঠামো, মানুষের চাওয়া আমার মনে হয় অন্যান্য থানার থেকে অন্তত 25 বছর পিছনে আছে। আমরা রাজনীতি করি, আমরা নেতা হই, আমরা এমপি হওয়ার জন্য আপনাদের কাছে আসি। আমার আজকে প্রার্থী হিসাবে আপনাদের কাছে দাঁড়িয়েছি।
আমার কষ্টের কথা দিয়ে আপনাদের শুরু করতে হয়, কারণ এই বৃহস্পতিবার নির্ধারিত হবে আপনারা কি অতীতের মতোই এমপি নির্বাচন করবেন, না একজন পাহারাদার আপনাদের দরকার। আমার দৃষ্টিতে এমপি বলতে আমরা যা বুঝেছি, এমপি মানুষ অনেক ক্ষমতাবান মানুষ, অনেক যোগ্য মানুষ, ওনার সাথে আমরা সাধারণ মানুষের আকাশ পাতাল পার্থক্য। কিন্তু সত্যিকার একজন এমপি কি, এই বিষয়টা আমরা 54 বছর বুঝি নাই। আমাদের এখন এমপি কি এটা বোঝা দরকার। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, হাজার হাজার জনতা, আমি আপনাদের প্রশ্ন করছি, আপনি আমি অধিকাংশ মানুষ এখানে যারা আছেন, আমি মনে করি তার একটা বৃহৎ অংশ আমার রক্তের সাথে সম্পর্কিত। এর বাইরেও যারা আছেন সেই লোকগুলোর সাথে রক্তের সম্পর্ক। আমি এক কথায় বলতে পারি, এখানের প্রতিটি মানুষই আমার আত্মার আত্মীয়, রক্তের আত্মীয়। এইবার প্রথম রমজানের সুযোগ এসেছে, আপনার সেই সম্পর্কের কথা চিন্তা করে নামদানের হারিয়ে যাওয়া ঐতিহ্য, হারিয়ে যাওয়া উন্নয়ন, নামদানের মানুষের যে অতৃপ্তি, আজকে আমি যখন গ্রামে গিয়েছি, মানুষ শিক্ষার কথা বলে না, স্বাস্থ্যর কথা বলে না, উন্নয়ন অগ্রগতির কথা বলে না। যে কথাটা আজকে 200 বছর আগে মানুষ বলতো যে আমাদের একটা রাস্তা দাও, মানুষ রাস্তার কথা বলে। আমি বাড়ি গাড়ি গ্রামগুলো হেঁটে আমি যেটা দেখেছি, 80% মানুষ বৃষ্টির সময় জুতা পাও দিয়ে ঘর থেকে বের হতে পারে না। এর চেয়ে বড় আমাদের অধপতন, আমাদের অনুন্নয়নের গল্প, এর চেয়ে বড় সত্য আমার কাছে নাই। 200 বছর আগে মানুষ বলতো আমার রাস্তা দাও, আর আমরা 200 বছর পর বলছি আমাকে রাস্তা দাও। তাই আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আমি আজকে বলবো, নামদালে উন্নয়ন জোয়ার বসে দিব, আমি স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিব, আমি শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ঘাট সব কিছু আপনার পছন্দ মতো করবো। এ কথা বলার আগে একটা প্রশ্ন আপনারা নেবেন, বাড়ির পাশের গর্তের ভিতরে কি ঘর হয়? এটা ভরাট করতে হয়, বিট বানাইতে হয়, তারপরে তো ঘরের গল্প আসে, তাই না? আপনারা আমার কথা বুঝেন? নামদাইলটা একটা গর্ত করা হয়েছে, যেখানে শিক্ষা নেই, যেখানে স্বাস্থ্যের কোনো গ্যারান্টি নেই, যেখানে আপনার আমার মানুষের মৌলিক অধিকারের কোনো সুযোগ নেই। আমরা এতই খারাপ অবস্থানে আছি, যে অবস্থানের কারণে বারবার প্রতারিত হচ্ছি। বিষয়গুলো 200 বছরের আগের চিন্তার কারণে বর্তমান জগৎ ইন্টেলিজেন্ট AI পর্যায়ে চলে গিয়েছে, এখন আর কল্পনার জগতে নাই, তার চেয়েও বাস্তব ঊর্ধ্ব জগতে চলে গিয়েছে। আমরা 200 বছরের পিছনে আছি। নান্দাইলবাসীকে নির্বাচনের আগে বিষয়টা চিন্তা করে আপনার বৃহস্পতিবারে আপনার নান্দাইলের পাহারাদার ঠিক করতে হবে। যারা এমপি হওয়ার চিন্তা করেন, এই মাঠের বক্তব্য আমি লাইভে শুনেছি 2-1 জনের, তারা বাবার স্বপ্নের কথা বলেন, নিজের স্বপ্নের কথা বলেন, আপনাদেরকে উন্নয়নের ফসলের কথা বলেন, কিন্তু কিভাবে উন্নয়ন করবেন, স্বপ্নটা কি, এই কথা কিন্তু কেউ কোন নেতার মুখে নাম দিলে আমি শুনি নাই। আমি আপনাদের সামনে নামদাইল পরিবর্তনের জন্য আমার কিছু ভাবনা যদি আপনাদের সাথে মিল পড়ে, আপনাদের ধারণার সাথে কষ্টের সাথে মিলে যায়, তাহলে আপনারা আমাকে পাহারাদার হিসেবে বিশুদ্ধবারে নির্বাচনের জন্য ভোট দিবেন। নান্দাইলবাসী, আমরা আপনার পাহারা কি জন্য দরকার, আমি একটা উদাহরণ দিই। আজকে আপনাদের একটু সময় নিব, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ বক্তা চৌরাস্তার আশেপাশে চলে এসেছেন, ওনারা আসলে আমি ওদেরকে সুযোগ দিব। এর আগে আপনার আবার কষ্টের কথাগুলো বলবো।
আমার কথা একার নয়, আমিও যেহেতু নান্দাইলের বাসিন্দা, আপনার আমার কষ্টের কথা বলবো। পাহারাদার কেন দরকার? চুর ঠেকানোর জন্য পাহারাদার দরকার না? আপনার অধিকার হরণ করে যারা, তাদের কাছ থেকে অধিকার ছিনিয়ে রাখার জন্যই তো পাহারাদার দরকার। ভাই, আমার কথা বুঝলে উত্তর দিবেন। আমি উদাহরণস্বরূপ আপনাদের বলি, সাংবাদিক বন্ধুরা সামনে আছেন, ওনাদের কাছ থেকে আমরা আশা করি বিষয়গুলো এখন আমাদের মানুষের বিবেকের কাছে নিয়ে আসবেন। নান্দাইলে 70,000 পরিবার প্রায়, এর মধ্যে 40,000 পরিবার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া দরকার। এটাকে লক্ষ্য করে সরকারের উচিত মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, গৃহ, সামাজিক নিরাপত্তা, এই মৌলিক অধিকারগুলো পূরণ করা। এই লক্ষ্যে নান্দাইলে প্রতি বছর 1,30,000 মানুষের জন্য প্রণোদনা আসে। এই প্রণোদনা কিন্তু সাহায্য না, আপনি রাষ্ট্রের মালিক, রাষ্ট্র আপনাকে আপনার সম্পদ আপনাকে দিবে। যেরকম ভাবে আপনার টুলা থেকে ধান নিয়ে চাউল বানিয়ে আপনি খান, আপনার রাষ্ট্রের মালিক হিসাবে রাষ্ট্রের অনুদান আপনার নিজের সম্পদ। এগুলোর কিছু কিছু অংশ এই আজকে যারা এমপি হওয়ার জন্য এসেছেন, আমাকেও বলবো, এমপি সাহেবের তত্ত্বাবধানে 1,30,000 এই প্রণোদনা, তার সাথে যারা চালাচামটা থাকেন তাদেরকে নিয়ে ভাগ বাটোয়া করে মানুষের হাতে আর দেওয়া হয় না। অল্প দু একটা যাও দেওয়া হয়, 5,000, 3,000, 7,000 পর্যন্ত টাকা নিয়ে দেওয়া হয়। আপনার দুলার চাউল আপনি খাবেন, কাউকে টাকা দেওয়ার দরকার? তাহলে 1,30,000 প্রণোদনা আমি প্রতিটা নান্দাইলের গ্রামে মানুষকে জিজ্ঞাসা করেছি, আপনারা 40,000 পরিবারকে 3টা করে প্রণোদনা দিলে 1,20,000 হয়, আরো 10,000 থাকে। তাহলে আপনারা সকলে 3টা করে পান। একটা মানুষও বলে নাই আমরা কেউ কেউ কিছু টাকার বিনিময়ে কিছু পেয়েছি, আমরা প্রণোদনা পাই না। তাহলে প্রণোদনা কি ভাই চুরি হচ্ছে, লুটপাট হচ্ছে? এই লুটপাট চুরি ঠেকানোর জন্য আমি আপনাদের ওয়াদা দিচ্ছি, যদি বৃহস্পতিবারে 12 তারিখে ফুলকপিকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি আপনার এই প্রণোদনার পাহারাদার হিসেবে একটা একটা করে বছরে আমি দেশের সাথে যারা জড়িত আছেন আমি হিসাব নিব, আপনাদেরকে হিসাব দেব ইনশাল্লাহ। প্রিয় নান্দাইলবাসী, এই ভোটটা আপনার একটা আমানত। এই আমানত সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দু আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানত সমূহ আমানতের হকদারের কাছে পৌঁছাও। আপনার ভোটের মাধ্যমে 5 বছরের জন্য নেতা নির্বাচিত হবে, আপনার অধিকার আপনার কাছে দেওয়ার জন্য তারা কাজ করবে। এখন দুনিয়া লুবি, চুর, বাটপার, আপনার প্রণোদনা খাওয়া লোকগুলো, রাষ্ট্রের জুলুম নির্যাতনকারী চাঁদাবাজরা একদিকে আছে। 11 দলের নেতৃত্বে আল্লাহ বিরু আপনার হক প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠানের জন্য আরেকটা শক্তি একীভূত হয়েছে। আপনি মুসলিম হিসাবে এমনকি ভিন্ন ধর্মের ভাইদের কথা বলবো, আপনাদের দায়িত্ব কি এ ধরনের 18 মার্চ যারা এই দ্বিতীয় স্বাধীনতা হওয়ার পর যারা লুটপাট করছে, বাজার দখল করছে, চাঁদাবাজি করছে, প্রকল্প নাম করে পুরা টাকাই তারা খাচ্ছে, তাদেরকে ভোট আপনার আমানত দেওয়া দরকার। আমরা ওয়াদা দিতে পারি 18 মাসে আমার এবং আমার সাথে 11 দলের জামাত ইসলামী, খেলাফত মজলিস সহ কোন মানুষ যদি এই কাজগুলো করে থাকে, আমি আপনাদের কাছে দাবি করতে পারি না। আমি একটা জাতীয় দলের চেয়ারম্যান, আমি যদি এদের মতো লুটেরাদের মতো সাংবাদিক ভাইরা সাক্ষী আছে, যদি বিভিন্ন প্রকল্পের অর্ধেক চাইতাম, এইখানে ইউনো মহোদয় বা প্রশাসন, আমি জাতীয় দলের চেয়ারম্যান, নান্দাইলের বাসিন্দা, তারা অবশ্যই আমাকে একটা অংশ দিত। কারণ আমি বিশ্বাস করি
পূর্ণ কর্তৃত্ব এবং বন্টনে যদি আমার রাষ্ট্রীয় ক্ষমতা না থাকে, আমি এই ভাগ বাটোয়ারার সাথে 18 মাস জড়িত হই নাই এবং এই কলঙ্ক নিতে চাই নাই। মানুষের অধিকার নিয়ে যেন আমার মাধ্যমে কোনো লোক ক্ষতিগ্রস্ত করে অন্যকে, আপনারা প্রমাণ পাবেন না ইনশাল্লাহ। আমি আপনাদের একটা উদাহরণ দিলাম। নামদালে স্বাস্থ্য 40টা কমিউনিটি ক্লিনিক এবং বেশ কিছু ক্লিনিক আছে, স্বাস্থ্য কেন্দ্র আছে। নামদালে 100 শয্যার 50 শয্যার হসপিটালও আছে। আমরা নাগরিক হিসাবে আমি এই 40টা কমিউনিটি ক্লিনিকেই পরিদর্শন করেছি। একদিনে একটা ক্লিনিক আমি খোলা পেয়েছি। মানুষকে জিজ্ঞাসা করেছি, এই ক্লিনিকগুলো আপনাদের অবশ্যই ওষুধ দেয়, কমপক্ষে 70 থেকে 74 ধরনের ওষুধ এই ক্লিনিকগুলোতে সরবরাহ করা হয়, কিন্তু কোনো মানুষ আমাকে বলে নাই এই ধরনের ওষুধ তারা এই কমিউনিটি ক্লিনিকগুলোতে পান। এমনকি এই ক্লিনিকগুলো অধিকাংশ সময় বন্ধ থাকে। আমি এটা জানার জন্য বিভিন্ন উপজেলায় এই কমিউনিটি ক্লিনিকগুলো সম্পর্কে জানার চেষ্টা করেছি। আমি জেনেছি অন্যান্য উপজেলায় ক্লিনিকগুলোতে মায়েদের ডেলিভারি পর্যন্ত করানো হয়, মায়ের তৃতীয়কালীন সকল চিকিৎসা করা হয়। আমাদের নান্দাইলবাসী তার ছিটে ফুটাও পায় না। একজন এমপি বানাবেন, উনার কাজ শুধু প্রকল্পের কমিশন দেওয়া, উনার কাজ শুধু ক্ষমতা দেখানো, উনার কাজ শুধু সামনে পিছিয়ে হুন্ডার বহন নিয়ে এলাকা দাপিয়ে বেড়ানো। অবশ্যই তা না। সে আপনার ভোটে নির্বাচিত, আপনার দায়িত্বপ্রাপ্ত, সুতরাং তার এই বহরই কাজ কাম কোনোভাবেই সমর্থনযোগ্য না। আপনি আজকে ভোটার, আমি ভোট চাওয়ার জন্য হাত পেতেছি আপনাদের সামনে, এটা কি সঠিক? আমি হাত পাচ্ছি ভোটার জন্য, আপনি আমার কাছে, আপনার কাছে হাত পাচ্ছি। আপনি দাতা, আমি গ্রহীতা হতে চাচ্ছি। দাতা বড় না গ্রহীতা বড় ভাই? দাতা বড়। তাহলে একজন এমপি জনগণের চেয়ে ক্ষমতাবান হতে পারে? রাষ্ট্র সংবিধান বলে সকল ক্ষমতার উৎস জনগণ। তাহলে যদি সংবিধান আমরা মানি, আবার আপনার ভোট ছাড়া কেউ এমপি হওয়ার সুযোগ নাই। অতীতে হয়েছে 2-1টা, কিন্তু এখন আর সুযোগ নাই। তাহলে জনগণ কেন এমপির চেয়ে দুর্বল থাকবে? জনগণ যখন প্রশাসনের সহযোগিতার জন্য যাবে, তারা কেন অফিসের গেটে পারমিশন লাগবে? তারা কেন থানায় তার সেবা পাওয়ার জন্য গেলে ভয় লাগবে? তারা কেন জমির খারিজ করতে গেলে রাস্তায় দিনের পর দিন দাঁড়িয়ে থাকবে? তারা কেন রেজিস্ট্রি অফিসে গেলে 1500 টাকার রেজিস্ট্রি 30,000 টাকা লাগবে? তারা কেন নিরাপদে রাস্তাতে চললে কোন দলীয় সরকারের লোক দেখলে ভীত হয়ে তাদের বুক কেন ছোট হয়ে যাবে? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বৃহস্পতিবারে যদি আপনারা ফুলকপিকে এমপি নির্বাচন করেন, ফুলকপির মাধ্যমে যদি আমি এমপি হই, আমার যতটুকু সম্মান থাকবে প্রশাসন আপনাকেও সেই সম্মান করতে বাধ্য হবে। আমাকে কেউ সেলিউট দিলে নামদালের একজন মুচি সহ প্রত্যেকটা মানুষকে সেলিউট দিতে বাধ্য থাকবে। প্রশাসন আমাদের সম্মানের জায়গা, এখানে প্রশাসক যারা আছেন তাদেরকে আমরা সম্মান করব, কিন্তু তারা রাষ্ট্রের কর্মচারী হিসাবে রাষ্ট্রের মালিকদের অবশ্যই সম্মান করতে বাধ্য থাকবে। আমি এমপি হতে আসি নাই, আমার বয়সের শেষ সময় বাংলাদেশের পরিবেশ ছিল না রাজনীতি। আমি 63 বছর বয়সে আপনার পাশে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ আমি নান্দালে এমন পরিস্থিতি সৃষ্টি করতে চাই, নান্দালের মানুষকে এমপি সম্পর্কে এমন ধারণা দিতে চাই, আল্লাহ জীবিত রাখার পর যদি আমাকে এমপি বানানো হয়, আমি এমপিত্ব ছাড়ার পরে আরেকজন এমপি সাহেব এমপি হলে হিসাব করতে হবে। আমি আপনাকে এমপি বানাবো 5 বছর, আপনি রাষ্ট্রের ক্ষমতার মালিক থাকবেন। প্রশ্ন করতে পারেন, বড় গলায় মাইকে দাঁড়িয়ে আমাদের সামনে উঁচা স্টেজ থেকে কথাগুলো বলা সহজ, করা কঠিন। আমি মনে করি করা একবারেই কঠিন না। প্রথম কথা
হলো আমাকে সর্বোচ্চ সততার মাধ্যমে কাজ করতে হবে। আমি যদি সৎ হই, আমি যদি একটা টাকাও আপনার অপচয় না করি, একটা টাকাও যদি আমার নিজেকে সাথে না মিলাই, তাহলে আমার দ্বারা সম্ভব। এটা প্রথম সত্য। আর আমি নামদারের কসমিন কালে একটা বা 5টা টাকা আমার রিজিকের সাথে এমপির প্রভাব কাটিয়ে, এমপির পরিচয় দিয়ে ইনশাল্লাহ 5টা টাকাও আমার রিজিকে মিলাবো না। কেন মিলাবো না? আমার স্বার্থে। আমি যতই আবাদত করি, যতই নিজের ভালো কাজ করি, আপনার এই মানুষের 5 টাকার জন্য আখেরাতে আল্লাহ আমার সকল আবাদত আপনাকে দিয়ে দিবেন। এইটা আল্লাহ মাফ করবেন না। তাহলে আমি এত বছর সৎ থাকার চেষ্টা করলাম, এমপি হয়ে কি আমি দুজনের আগুনে পড়বো? অবশ্যই না। আমার দুনিয়াতে অভাবও নাই, খুব টাকাও নাই, পিছন দিয়ে নাম দিলে কেউ বলতে পারবে না এই লোকটা এই ৬২ বছরে আমাকে প্রতারিত করেছে, আমার আমানত নষ্ট করেছে, আমাকে পরামর্শ দিয়ে বিপদে ফেলেছে। সুতরাং আমি নতুন করে আপনার হক নষ্ট করে আমি দুজনকে যেতে চাই না। আমি দুজন সম্পর্কে অনেক পড়ালেখা করেছি। এই বিভৎস কঠিন আগুনে পোড়ার জন্য আমি এখানে আসি নাই। আমি এসেছি দায়িত্ব পালনের মাধ্যমে সর্বোচ্চ বেস্ট মাকান আমি যেন পাই আল্লাহর কাছে, সেইটা পাওয়ার জন্য। আমি যেটা বলছি, আমি সৎ মানুষ হিসেবে যদি থাকি, নামদারির অন্তত পক্ষে ৭৫% সমস্যা, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, আপনার অধিকার হরণ, হাট বাজার এবং রাস্তাঘাটের বিশৃঙ্খলা আমি 1 মাসের মধ্যে দূর করবো ইনশাল্লাহ। মুখে বলছি না, কিভাবে করবো এটা আমি বলছি। আমার এবারে নির্বাচনের প্রধান স্লোগান হলো একটি বাক্স দুর্নীতি নির্মূলের অস্ত্র। আপনারা বলেন একটি বাক্স দুর্নীতি নির্মূলের অস্ত্র। কথাটা ভালো করে মনে রাখবেন। এমপি সাহেব নির্বাচিত হলে হয়তো আমার মন্ত্রীও হয়, আমার এই সাধারণ ভাইয়েরা, আমি বলছি আপনি এমপি হবেন, এই বাক্সের মাধ্যমে আপনি এমপি হবেন। এমপি সাহেবকে খুঁজে পাওয়া যায় না, তার কাছে যাওয়ার জন্য 5 জন দালাল ধরতে হয়, 5টা পথ লাগে, কোনোভাবেই এমপি সাহেবের কাজ করতে যাওয়া যায় না। আর মহল্লায় যদি এমপি সাহেবের নামে কোনো মস্তান জায়গায়, উনাকে প্রশাসনের সর্বোচ্চ সকলেই সমর্থন করে, তাকে থামানোর কেউ থাকে না, তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জায়গা থাকে না। আমি আজকে এই প্রান্তরের একটা বৃহত্তম জনগণের মাধ্যমে নামদানবাসীকে জানাতে চাই, যদি আপনারা বৃহস্পতিবারে আমাকে এমপি নির্বাচিত করেন, আমার নাগে প্রত্যন্ত মনে করেন এই গাঙ্গিনার পার, সুসঙ্গের পারেও যদি কোনো লোক বলে আমি চান সাহেবের লোক, আমার কথাই এলাকা মহল্লা চলবে, জমি দখল চলবে, দোকানপাটে চাঁদাবাজি চলবে, বাজার ইজারা চলবে, আপনি এই বাক্সের মধ্যে আমার বাড়ির সামনের বাক্স থাকবে, যার নাম হলো অধিকার বাক্স, অভিযোগ বাক্স না। কারণ এটার নাগরিক অধিকার আপনার, আপনাকে নির্যাতন করছে, আপনার সমস্যা তৈরি হচ্ছে, বেনামে আপনি আমার এই বাক্সে লিখবেন ইনশাল্লাহ। এর মাঝে বলি, আগামী শুক্রবার থেকে নামদালে কোনো হয়রানি মামলা হবে না। হয়রানি মামলা হয়েছে 18 মাস, অতীত সরকার পরিবর্তন করে অনেক হয়রানি মামলা হয়েছে। এটা যারা যেভাবেই করুক না কেন, নামদালে কোনো হয়রানি মামলা হবে না। কিন্তু এই ধরনের বিষমের লোকদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি প্রয়োগের মাধ্যমে তাদের উপরে যতটুকু আইনি ক্ষমতা আছে তা ইনশাল্লাহ প্রয়োগ করা হবে। আমরা যদি 2-1টা এলাকার এমপি সাহেবের লোক এরকম আটকে ফেলাই, নাম দেন আরো বাইরে হবে এমপি, এরকম বস্থান পাওয়া যাবে? আমার বিশ্বাস পাওয়া যাবে না। আপনি কোথাও গিয়েছেন, কোন অফিসে গিয়েছেন, আমার বাড়ির সামনে ভূমি অফিস, আমি একটা উদাহরণ দিই, অন্য কোনো উদাহরণ দিচ্ছি না, কারণ দিলে বিশ্ববারের নির্বাচনে তারা আমার প্রতি নারাজ হতে পারে। কারণ আমার মতো ব্যাকরণ মানুষের দরকার নেই, তারা হয়তো বলবে যে
আউট করো, যে তোমার বাড়ির সামনে ভূমি অফিস, আমি এটাই বলি। আপনার সকল কাগজপত্র সঠিক, খারিজ জন্য গিয়েছেন, নিয়ম হলো 15 দিনের মধ্যে 1350 টাকা দিয়ে খারিজ করা। আপনারা 15 দিন না 15 মাস ঘুরেছেন, আবার 50,000 টাকাও দিয়েছেন। তহসিল অফিসগুলো কি করে? আমি নান্দালের ছেলে, 9 মাস গবেষণা করেছি। নান্দালের প্রত্যেকটা অফিসের ফাঁকে আমি দেখেছি যে অনিয়মগুলো হচ্ছে, নাগরিক সেবার বিপরীতে নাগরিক নির্যাতন হচ্ছে। আপনারা এই বাক্সে লিখবেন 15 দিনের ভিতরে কেন না খারিজটা হয় নাই। কর্তৃপক্ষকে আমি দেখাবো, এমপির ক্ষমতা এটা আছে, উনি ব্যাখ্যা দিবেন 50,000 টাকা কেন নিয়েছেন, টাকা ফেরত দিবেন। দুই একটা ঘটনা যদি এইভাবে ঘটাই, আপনার খারিজ নেওয়ার সমস্যা হবে। আমি শুধু একটা উদাহরণ, দুইটা উদাহরণই দিলাম। এই অধিকার বাক্সই হবে আপনার এমপি হওয়ার ক্ষমতা, এই অধিকার বাক্সই হবে আপনার ছেলে মেয়ের শিক্ষার উন্নতি। আজকে রাজনৈতিক নামে এই মাদক ব্যবসা নামদারে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। আমি গ্রামগুলি ঘুরতে গিয়ে গ্রামের সরল মানুষ আমাকে বলেছে, রাতের বেলা খেলে জুয়া বসে, জুয়ার বোর্ড থেকে টাকা বিভিন্ন জায়গায় যায়। কোন ভাই যদি শুনে কষ্ট পেয়ে থাকেন, আমার করার কিছু নাই, আমি কথাগুলো পরিষ্কার বলেই করছি। এরকম অনিয়ম সকলেই জানেন, কিন্তু আমার সাংবাদিক ভাইরাও, ওনাদেরও একটা লিমিটেশন আছে। ওনারা লেখলে ওনাদের অস্তিত্ব থাকবে না। কিন্তু আমি যদি আপনাদের পাহারাদার হই, নান্দালের আনাচে কানাচে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, তার প্রাপ্য আদায় করার জন্য আমি জীবন দিয়ে অনিয়ম 15 দিনের মধ্যে বন্ধ করবো ইনশাআল্লাহ। আমি শিক্ষার কথা বলি, আমাদের যেহেতু একটা বিরতি দিয়ে প্রথম চালানো যাইতে পারে, মনে হয় বা ফায়দা আছে তো। বিরতি দেয়া যারা নামাজে পড়িয়া বিরতি দেওয়া বিরতি আমরা এই ধর্মপ্রাণ ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এটা নামাজের সময়। কিন্তু যেহেতু 5 বছরের জন্য আপনি নান্দালের ভাগ্য নির্বাচন করবেন, আমরা আপনাদেরকে বলবো, উজোর থাকলে, রাষ্ট্রীয় প্রয়োজন থাকলে, ইভেন যুদ্ধক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কাজা করেছেন। আপনাদের নামাজ আমরা কাজা করাবো না। 5 বছরের জন্য আপনারা জিহাদের জন্য এই বৃহস্পতিবার আপনার নেতা নির্বাচনের জন্য, পাহারাদার নির্বাচনের জন্য আপনার খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আপনারা আধা ঘন্টার মধ্যে, আমরা আমাদের অতিথিরাও চলে আসবেন কিছুক্ষণের মধ্যে, আমরা আধা ঘন্টার মধ্যে বিরতি মিটিং শেষ করার চেষ্টা করব নামাজের সময় থাকতে। এইটুকু সময়ের জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আপনাদেরকেও আমি এই দলিলটা বলতে পারি, কারণ মশাইকরা আছেন, আমার সামনেও আছেন। রাসূল যদি যুদ্ধের জন্য নামাজ কাজা করতে পারেন, আমার 5 বছরের জন্য নান্দালের ভাগ্য নির্ধারণের জন্য আল্লাহর কাছে তওবার মাধ্যমে বলছি, আমরা কিছু মিনিট পরে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের তওবা কবুল করুন। কথা আমি বলতেছিলাম, আমার নান্দালে আমি 9 মাসে একাধারে বাড়ি বাড়ি হেঁটেছি, বাজার ঘাট দেখেছি, রাস্তাঘাটে উপজেলা পরিষদ এবং একটা দলের লোকজন মিলে রাস্তাঘাট ইজারা দিয়েছে। রাস্তাঘাট ইজারা দেওয়ার কোনো আইন নাই, কিন্তু রাস্তাঘাট ইজারা দিয়ে চলন্ত গাড়ি থামিয়ে তারা চাঁদাবাজি করে ভাই। বৃহস্পতিবারে যদি ফুলকপি নির্বাচিত হয়, আউটরিম ঘোষণা দিচ্ছি, শুক্রবারে আর রাস্তায় চাঁদাবাজি চলবে না। রাস্তায় ইজারা দেওয়ার ক্ষমতা ডিসি মহোদয়েরও নেই, কিন্তু তারা করছে। অনিময়ের চরম পর্যায়ে গেলে রাষ্ট্র এই কাজগুলো করে। জুলাইয়ের 200,000 শহীদ চলতেছে, পরামর্শ আসছে, তাহলে এই লোকগুলো কি করে? এটা চলতেছে।
আসছেন? রাস্তার আগে আসতে হবে। রাস্তার আগে আসতে আসলে হবে। নামাজ চলা অবস্থা বিরোধী ভালো হবে একটু। আবার এখানে পরামর্শ আসছে যে আপনাদের নামাজের জন্য 10 মিনিট বিরতি দেওয়ার, আপনারা কি 10 মিনিট বিরতি নিয়ে আবার আসবেন? চলতে